আচ্ছা, এখন এই যে একটা পৃষ্ঠায় এই ইমেইলটা দেখতে পাচ্ছ, এই ইমেইলটাতে দেখো তোমরা কোনো ভুল খুঁজে পাও কিনা দেখো তো। এই যে একটা ইমেইল দিচ্ছে। স্যার বইয়ে দেওয়া আছে। ও আচ্ছা, হ্যাঁ, এই তোমাদের বইয়ে দেয়াই আছে ভুলগুলো। দেখো এখানে এটা কি হচ্ছে, যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকদের কাছে পাঠানো একটা ইমেইল। ঠিক আছে, এখন কি বলা হচ্ছে দেখো, যে একটি যুক্তরাষ্ট্রের ব্যাংকের গ্রাহকদের সত্যি সত্যি পাঠানো হয়েছিল এটি আর কি, এই মেইলটি। যেহেতু গ্রাহকদের বেশিরভাগই ইংরেজি ভাষাভাষী, তাই মেইলটি ইংরেজি ভাষা। ঠিক আছে, যুক্তরাষ্ট্রের যেহেতু, তো ডেফিনেটলি তাদের মাতৃভাষা হচ্ছে ইংলিশ। তো কিন্তু স্যার, যদি সত্যি সত্যি পাঠানো হয়ে থাকে তাহলে ভুলগুলো কেন হলো স্যার? ওরা তো চেক করে দিতে হয় যত স্যার। এটা অ্যাকচুয়ালি কর্তৃপক্ষ পাঠিয়েছিল কিনা দেখি আমরা একটু। তো যেহেতু গ্রাহকদের ভাষা ইংরেজি, গ্রাহক বেশিরভাগ ইংরেজি ভাষাভাষী, তাই ইমেইলের ভাষা ইংরেজি। এখানে ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানানগত ভুল থাকে না। এই যে ব্যাংক যখন তোমাকে একটা চিঠি পাঠাবে তখন কি থাকে না, ব্যাকরণগত বা বানানগত ভুল থাকে না, কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। তাহলে দেখো উপরের যে মেইলটা, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি 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 বানান ভুল আছে বলছে, রিসিভড অ্যান্ড ডিসক্রিপেন্সি, এই বানান দুটো কি আছে, ভুল আছে, তাই না? তাহলে কি, এই বানান যখন আমরা ভুল দেখতে পারবো কোনো একটা মেইলে, ঠিক আছে, সেক্ষেত্রে একটা আমাদের কিন্তু অবশ্যই যাচাই করতে হবে যে না, এই বানানটা কেন ভুল, ব্যাংকের তো বানান ভুল হওয়ার কথা না। দেখি কি বলছে, ফিশিং বার্তা শুধু ইমেইলে নয়, মুঠোফোনেও আসতে পারে। ঠিক আছে, এটিও কিন্তু সত্যি মানুষের কিছু মানুষকে পাঠানো হয়েছিল। দেখো এই যে নিচের, প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে তোমাদের উপবৃত্তির 4,200 টাকা দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগের সময় মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 7টা। ঠিক আছে, তো তো এরকম যদি কোনো ইমেইল বা কোনো মেসেজ যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা কি বুঝবো যে এটা আসলে আসল না নকল, কি করে বুঝবো? তাহলে দেখি কিভাবে আমরা বুঝবো। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, শ্রেণী শিক্ষকের পরামর্শ নেওয়ার কথা বলছে এখানে। যদি তিনি বলেন, মানে শ্রেণী শিক্ষকের পরামর্শ নেওয়ার জন্য এই কথা এই জন্য বলছে যে যেহেতু এটা শিক্ষার্থীদেরকে টার্গেট করে বলা হয়েছে এই মেসেজটা, সেজন্য বলছে। আর এই যে এইটা, ঠিক আছে, এই যে ট্রাস্টেড ব্যাংক বলতেছে, এই ট্রাস্টেড ব্যাংক, এই বানান যেহেতু ভুল আছে এখানে উপরে যে মেইলটা, তার মানে আমাদের যখনই আমরা দেখবো যে একটা বানান ভুল আছে, তখনই আমাদের যাচাই করতে হবে যে আসলেই এটা অথেন্টিক কোনো ওয়েবসাইট থেকে বা ব্যাংক থেকে আসলেই পাঠানো হয়েছে কিনা। আরেকটা বিষয় লক্ষ্য করো, যে এখানে যে লিঙ্কটা শেয়ার করছে, এই দেখো এখানে কি এইচটিটিপি আছে, তাই না? এইচটিটিপি আছে, তাই না? কিন্তু ম্যাক্সিমাম লিংক যখন তোমরা দেখবে, দেখবে যে এইচটিটিপিএস এটা থাকে। যেগুলোতে এই এসটা থাকবে লাস্টে, সেই সাইটগুলো সিকিউর সাইট, সেগুলোতে ভিজিট করার কোনো রিস্ক নাই। বুঝতে পেরেছো? কিন্তু যেগুলোতে এইচটিটিপি থাকে, সেই সাইটগুলো একটু রিস্কি, সেগুলোতে সিকিউরিটির একটা ঘাটতি থাকে। বুঝতে পেরেছো সবাই? এই জিনিসটা মাথায় রাখবে। দেখো তোমরা এই যে গুগল মিটে যখন দেখতে পাচ্ছ, উপরে দেখো এইচটিটিপিএস আছে কিন্তু, এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যে আমাদের যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছ, যে এইচটিটিপি আছে কিন্তু, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। এইচটিটিপি তারপরে এস আছে, কিন্তু এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এইচটিটিপিএস নেই। ঠিক আছে, তার মানে যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটটা সিকিউর না। তারপরে আমরা আমাদের ওয়েবসাইট দেখি, আমাদের ওয়েবসাইটেও দেখো কিন্তু এইচটিটিপিএস আছে। ঠিক আছে, তো একটা ওয়েবসাইটের এই জাস্ট এই এইচটিটিপিএস অর্থাৎ সিকিউরিটির জন্য কিন্তু টাকা খরচ করতে হয়। ঠিক আছে, তো টাকা খরচ করে সেই সিকিউরিটি
বিল্ড করতে হয়, ঠিক আছে? তো এই ব্যাপারটাও খেয়াল রাখার বিষয় যে আমি যে লিঙ্কটাতে আমি ক্লিক করছি সেই লিঙ্কটা সিকিউর কোনো লিঙ্ক কিনা। আর দেখো, একটা ব্যাংকের লিংক কখনো এরকম হতে পারে না, এইচটিটিপি দিয়া হতে পারে না। ব্যাংক অনেক বড় একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, তাদের ওয়েবসাইটের লিংক কখনো এরকম এইচটিটিপি জাস্ট এরকম থাকবে না। বুঝতে পেরেছো? সো এটা একটা একটা বিষয় যে এইসব জিনিসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আসলেই অথেন্টিক কিনা, জি স্যার। কোনো সোর্স থেকে এই মেইলটা এসেছে কিনা, ঠিক আছে? তোমরা যখন অনেক সময় দেখবে যদি কখনো এরকম কোনো লিংকে ঢুকে থাকো, দেখবে যে কানেকশন নট সিকিউর এই লেখাটা আসে, কানেকশন নট সিকিউর, ঠিক আছে? এরকম একটা লেখা তোমরা দেখতে পাবে। আর এই যে এখন এটাতে চলে আসি, এখানে কি বলছে, এরকম যদি কখনো এসএমএস পাও তখন কি করবে? শ্রেণী শিক্ষকের পরামর্শ নেওয়ার জন্য বলছে। যদি তিনি বলেন এই সময় এই ধরনের খুদে বার্তা আসার কথা, তাহলে আমরা এই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব। আসলে যদি এরকম কোনো নিউজ থাকে তো ডেফিনেটলি আগে স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়গুলো জানানো হয়, তাই না? জি উপবৃত্তি স্যার। বিষয়ে যেহেতু উপবৃত্তির বিষয়, তার মানে অবশ্যই টিচাররা জানবে, এজন্যই তোমাদের টিচারদের সাথে আগে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? 1 মিনিট, আমার একটা কল আসছে, কলটা ধরেই তোমাদের আবার ব্যাক করছি। ওকে, এখন তারপরে কি বলছে? এরপরে চিন্তা করি আমরা কোন রকম আমাদের উপবৃত্তি কি একটা স্কুলের সবাই পায়? সবাই কিন্তু পায় না, একটা নির্দিষ্ট কিছু স্টুডেন্ট পায়, তাই না? তো দেখো, তুমি উপবৃত্তি পাবে কিনা এটা তুমি তো ভালো জানো, যে তুমি উপবৃত্তির জন্য অ্যাপ্লিকেশন করেছো কিনা বা তুমি উপবৃত্তি পাবে কিনা। তো তুমি উপবৃত্তি পাবে না, তারপরেও যদি তোমার কাছে এরকম একটা এসএমএস যায়, তাহলে ডেফিনেটলি আমরা মানে অনেকটাই এটা শিওর হওয়া যায় যে এটা একটা ফ্রড, ঠিক আছে? তারপরে কি বলছে? আবার এমনটাও হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে, কাজেই অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটিকে ফেলে দিব বা ডিলিট করে দিব, ঠিক আছে? ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেওয়া হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে ফোন নাম্বার থেকে বার্তাটি এসেছে বা যে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল। অর্থাৎ এই যে এখানে একটা নাম্বার দিয়েছিল যেটা ব্লার করে দিয়েছে, ঠিক আছে? তো এই নাম্বারটা আসল না নকল, ঠিক আছে? এই বার্তায় দেখি একটি নাম্বারে যোগাযোগ করতে করতে বলা হয়েছে, আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে, এটি কি তাদের নম্বর, ঠিক আছে? সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে এটা কিভাবে আমরা জানবো যে এটি তাদের নাম্বার কিনা? তো ইন্টারনেট ব্যবহার করে আমরা সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। ধরে নাও তুমি যদি ঢাকা বোর্ড হও, তাহলে ঢাকা বোর্ড, যদি চট্টগ্রাম বোর্ড হও চট্টগ্রাম, যদি দিনাজপুর বোর্ড হও সেই বোর্ডের ওয়েবসাইটে আমরা যাব। ওয়েবসাইটে যে সেই ইনফরমেশন গুলো আমরা পেতে পারি, ঠিক আছে? এই যে ওই ওয়েবসাইটে গেলে আমরা এরকম দেখতে পাবো, ঠিক আছে? যে এখানে যে লিঙ্কটা দিয়েছে দেখো, bisectg.portal। আচ্ছা, আমরা এই যে এইখানে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটাতেই আমরা যাই, ঠিক আছে? সেই লিঙ্কটাতেই আমরা চলে যাই। এই যে বইয়ে এই লিঙ্কটা দিয়েছে, বাট এটা এখন যাচ্ছে না এই লিঙ্কটাতে, অর্থাৎ এই লিঙ্কটা এখন কার্যকারী না। তাহলে আমরা সার্চ করব যে চট্টগ্রাম এডুকেশন বোর্ড। এই দেখো, দেখতে পাচ্ছ? তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? এই দেখো, স্যার। এইচটিটিপিএস
HTTPS আছে, অর্থাৎ এই সাইটটা সিকিউর। আর হচ্ছে web.bise.chittagong.government.bd, ঠিক আছে, অনেকটাই এটার মতোই দেখতে, বাট ওরা একটু আপডেট করেছে, ঠিক আছে। তো আমরা এই ওয়েবসাইটের মধ্যে যাব, দেখি এটা কাজ করে কিনা। যে আমরা গেলাম, এই যে আমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি চাই আমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পারি। তারপরে কি বলেছে দেখো, আমরা কিন্তু আগে আমরা কিন্তু আগের শ্রেণীতে শিখেছি কিভাবে ঠিকানা থেকে ওয়েবসাইটে যেতে হয়। তোমরা তো সবাই জানো যে কিভাবে ঠিকানা থেকে ওয়েবসাইটে যেতে হয়, তাই না? জি স্যার। জি স্যার। Okay. তাহলে এরকম একটা ওয়েব পেজ দেখতে পাবো। এই দেখো, এই ওয়েবসাইটে কি পাবো, যোগাযোগের ফোন নম্বর কোথায় পাবো, ঠিক আছে। পেজটা আমরা ভালো করে যদি খেয়াল করি, কি বলছে, দেখবো এক জায়গায় যোগাযোগ কথাটি আছে, সেটিকে গোল দাগ দিয়ে চিহ্নিত করি। কম্পিউটার বা মুঠোফোনের পর্দায় চাপ দিই, দেখবো আমরা আরেকটি ওয়েব পেজে চলে গেছি, যেটি যেটি দেখতে নিচের মতো, ঠিক আছে। তাহলে যোগাযোগ লেখাটা কোথায়, এই যে আমরা এখান থেকে এই যে যোগাযোগ দেখতে পাচ্ছ এখানে, এই যে যোগাযোগ লেখাটা ব্লার হয়ে গিয়েছে, ঝাপসা দেখাচ্ছে অনেকটা। তো আমরা এখানে চলে যাই, এই যে আমরা দেখতে পাচ্ছি যোগাযোগ, ঠিক আছে। এই যে আমরা যোগাযোগে ক্লিক করলাম, এই যে আমরা এই ওয়েব ওয়েব পেজে চলে আসলাম, ঠিক আছে। লোডিং হতে একটু সময় নিচ্ছে। তারপরে কি বলেছে আমরা দেখে আসি বইয়ে। তাহলে আমরা কি পাবো, এরকম একটা পেজ দেখতে পাবো, যেই পেজের মধ্যে এই যে যোগাযোগের সব ঠিকানাগুলো দেয়া আছে, ঠিক আছে। এই যোগাযোগের ঠিকানাগুলো এখানে এভাবে দেয়া থাকে। আমরা দেখি তাহলে আছে কিনা, এখন আসেনি আমাদের এখানে। এখানে আমরা নোটিশ গুলো দেখতে পাচ্ছি, এই যে এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছি, এই যে তথ্য সংক্রান্ত যোগাযোগ, এই যে একটা নাম্বার। তো এই নাম্বার গুলো থেকে যদি ইনফরমেশন গুলো আমাদের ফোনে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি এগুলো অথেন্টিক। যে এই যে নাম্বার গুলো আমরা চেক করতে পারি ওয়েবসাইটে যে, ঠিক আছে। এই দেখো যোগাযোগের ঠিকানা, এই দেখো যোগাযোগের ঠিকানা, এই নাম্বার গুলো দেওয়া আছে। ফোন, তারপরে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, তারপরে কোনো মেইল যদি যায় তোমাদের কাছে, দেখবে এই মেইল থেকে গিয়েছে কিনা, ঠিক আছে। তারপর আবার বলছে কর্মকর্তাগণের সাথে যোগাযোগের জন্য এখানে ক্লিক করুন, ঠিক আছে। তাহলে আমরা এখানে ক্লিক করে দেখি, যে কোনো সমস্যা জানানোর জন্য কন্ট্যাক্ট আস, এখানে ক্লিক করতে বলতেছে, ঠিক আছে। এগুলো হচ্ছে যোগাযোগের নাম। তো আমরা দেখবো যে আসলে এই জিনিসগুলো, এই নাম্বার গুলো বা এই মেইল গুলো থেকে আমাদের কাছে সেই নোটিশটা গিয়েছে কিনা। তো আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আরেকটা পেজ দেখতে পাচ্ছি। এখানে দেখো সবার নাম দেয়া আছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যারা আছে সবার ইনফরমেশন এখানে দেয়া আছে। এই যে নাম, পদবি, তিনি কে, তার ইমেইল অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কোনটা, তার অফিসের নাম্বার কোনটা, সব ইনফরমেশন দেখতে পাচ্ছ তোমরা। দেখো প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের নাম্বার কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা যদি দেখি এদের কারো নাম্বার থেকে গিয়েছে এসএমএস গুলো, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ব্যাপারগুলো, মানে সেই এসএমএস বা ইনফরমেশন গুলো অথেন্টিক। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। সবাই দেখতে পাচ্ছি তো না? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আমরা আমাদের বইয়ে ফিরে যাই। এরপরে কি বলছে, আমরা তো বুঝলাম যে এখানে আর কিছু করার আছে বলে মনে হয় না। এখন ফিশিং থেকে, ফিশিং এর চেষ্টা থেকে নিরাপদ থাকার উপায়, অর্থাৎ ফিশিং তো মানুষ কি, ফিশিং এর মাধ্যমে আমরা মানুষ তো চেষ্টা করতেই পারে আমাদের ইনফরমেশন গুলো হাতিয়ে নেওয়ার জন্য। তো আমরা ফিশিং থেকে বেঁচে থাকার জন্য কি করতে পারি বলতো? আমি গতদিন বলেছিলাম, কে কে বলতে পারবে, একটা একটা করে বলবো, একজনই একটা বলবো। স্যার কোনো লিংকের দ্বারা অ্যালিউড না হওয়া, যাতে হ্যাঁ, অ্যাট্রাক্টিং। হ্যাঁ, ভেরি গুড, এটা একটা পয়েন্ট যে আমরা একটা পেলাম লিঙ্ক। স্যার যে কোনো মেসেজ স্যার সাথে সাথে একবার সেখানে বলবো? নিজের স্বাধীন করে দেওয়া।
হ্যাঁ, রাফি কি বলছো? লিঙ্কে আমরা প্রবেশ করব না, ঠিক আছে। আর রাফি কি বলছো? স্যার মানে মোবাইলের মধ্যে যদি কোনো মেসেজ আসে ওইখানে লগ ইন করতে বললে নিজের সব আইডেন্টিটি দিব না। মেসেজ আসলে নিজের সব আইডেন্টিটি দিব না, এটা না, বরং আমাদের ফার্স্ট অফ অল আগে যাচাই করতে হবে যে সেটা অথেন্টিক কিনা, অথেন্টিক কোনো সোর্স থেকে সেটা এসএমএস টা এসেছে কিনা, সেটা আগে যাচাই জি করতে স্যার, হবে। জি স্যার। ঠিক আছে। তো সেখানে যদি কোনো লিংক থাকে, সেই লিংকটাতে আমরা ফার্স্ট অফ অল এই যে আরেকটা আমি বলেছিলাম যে এইচটিটিপি অথবা আহ, এরকম আছে কিনা, যদি এরকম থাকে সেটা ইয়ে হওয়ার পসিবিলিটি বেশি, সেই সাইটটা হার্মফুল হওয়ার পসিবিলিটি বেশি। আর দেখবো যদি এইচটিটিপিএস থাকে, তাহলে সেই সাইটটা সিকিউর হওয়ার পসিবিলিটি বেশি। আবার এইচটিটিপিএস থাকলেই যে সেই সাইটটা সিকিউর হবে এমনটাও না, সিকিউর সাইট দিয়েও কিন্তু এরকম ফ্রডাল কাজগুলো করা যায়। ঠিক আছে। এটা একটা দিক দেখতে পারি যে এইচটিটিপিএস আর এইচটিটিপি এগুলো আমরা এটা দেখে যাচাই করতে পারি। আরেকটা কি করতে পারি 3 নম্বরে, বলো তো কেউ একজন। স্যার আমি বলি, আপনি। হ্যাঁ বলো। অপরিচিত নম্বর থেকে মেসেজ জাতীয় কোনো কিছু দিয়ে অর্থ উপার্জনের লোভ দেখিয়ে কোনো যদি ওয়েবসাইটে ঢুকতে বললে বা লিঙ্কে যেতে বললে তা এড়িয়ে যাওয়া। হ্যাঁ, এটাও হতে পারে। যদি দেখি যে হ্যাঁ অনেক বেশি লোভনীয় মানে আমাদেরকে অফার দেয়া হচ্ছে, অনেক লোভনীয় এবং অনেক আকর্ষণীয় অফার দেয়া হচ্ছে, আমাদের ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে যে আসলেই এটা সম্ভব কিনা। দেখো, কেউ যদি তোমাকে বলে যে হ্যাঁ আপনি আহ, এই ওয়েবসাইটে যান, এখানে গেলে আপনি আইফোন জিততে পারবেন, আমার মনে হয় তোমরা খুব মানে অনেকেই দেখেছো যে এই আইফোনের অফারটা, যে হ্যাঁ জি এখানে স্যার। এখানে গেলে ইয়েস আপনি স্যার। আইফোন জিততে পারবেন। এখন জাস্ট একটা লিঙ্কে ক্লিক করে বা দু একটা ইনফরমেশন দিলেই তোমাকে আইফোন দিয়ে দিবে, এটা কি আসলেই মানে আহ, কতটুকু কথাটা সত্য হতে পারে, কি মনে হয় তোমাদের? এই স্যার জিনিস, 0%। হ্যাঁ, তো এই কমন সেন্স ইউজ করতে হবে। ঠিক আছে। অর্থাৎ লোভনীয় আকর্ষণ দ্বারা, মানে লোভনীয় অফার দ্বারা আকর্ষিত হওয়া যাবে না। ঠিক আছে, 3টা পেলাম। আরেকটা কি কেউ একজন বলতে পারবে? আব্দুল্লাহ, আব্দুল্লাহ আছো ক্লাসে? জি জি স্যার। তুমি একটা বলো তো কিভাবে আমরা এই ফিশিং সাইট গুলো থেকে বেঁচে থাকতে পারি। আচ্ছা, আমি তোমাদের একটা বলেছিলাম টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কথা, তাই না? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি জানো তোমরা সবাই? ইয়েস স্যার। টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে প্রথম এরপর আরেকটা ধাপ যেখানে কিনা আহ মেসেজ দ্বারা ভেরিফিকেশন করতে পারে। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যাপারটা হচ্ছে, মনে করো কেউ আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেল, আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেলেও চাইলেই সে লগ ইন করতে পারবে না। কেন? কারণ আমার পাসওয়ার্ড দেওয়ার পরেও সাথে সাথেই আমার মোবাইল নাম্বারে অথবা আমার ইমেইলে একটা কোড আসবে, সেটা হতে পারে 6 ডিজিটের অথবা 8 ডিজিটের। লগ ইন করার জন্য আমাকে শুধু পাসওয়ার্ড দিলে হবে না, এই কোডটাও আমাকে দিতে হবে। সেই কোডটা যদি আমি দিতে পারি, তাহলেই লগ ইন করতে পারবো। ঠিক আছে। এই জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখা খুবই জরুরি, বিশেষ করে তোমাদের ফেসবুক এবং জিমেইলে। ঠিক আছে। তোমরা যারা তোমাদের বাবা মায়ের ফেসবুক বা জিমেইল ইউজ ইউজ করো, সেক্ষেত্রে। ঠিক আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটা সেকেন্ড লেয়ার, সিকিউরিটির একটা সেকেন্ড লেয়ার বলতে পারো। মনে করো প্রথমে তোমার কি লাগবে? ইউজার নেম, ইউজার নেম প্লাস পাসওয়ার্ড লাগবে, তাই না? কিন্তু শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রথমে একজন দিয়ে দিল, কিন্তু এবার তাতেই পাসওয়ার্ড। হবে না, তোমাকে একটা ইয়া লাগবে, 6 ডিজিট কোড লাগবে। ঠিক আছে। কোড দিতে হবে, যেটা তোমার ফোন অথবা মেইলে পাঠানো হবে, সেটাও যদি তুমি দিতে পারো সেক্ষেত্রে লগ ইন হবে, তাছাড়া লগ ইন হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে একটা সেকেন্ড আর একটা লেয়ার। হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছিলে? স্যার আপনি বললেন যে ইউজার নেমের পরে আর কি, তো আমি বলছিলাম পাসওয়ার্ড, এইটুকুই।
আচ্ছা, আর কি করতে পারি বলো তো? আর কি করা যেতে পারে? আর কি করা যেতে পারে? আহ, স্ট্রং আর হচ্ছে যে পাসওয়ার্ড। হ্যাঁ, বলো, তুমিও বলো। স্যার হচ্ছে যে লিঙ্কে যদি পাঠানো প্রতিষ্ঠানের ওয়েব অ্যাড্রেসটি যদি সঠিক কিনা তা হচ্ছে যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রকৃত ওয়েবসাইটে গিয়ে যদি আমরা যাচাই করি তাহলে হ্যাঁ, ভেরি গুড। মানে ওয়েবসাইটের লিঙ্কটা, তাই তো? ওয়েবসাইটের লিঙ্কটা চেক করতে হবে, এটা আরেকটা উপায়। তাহলে আমরা 6টা জিনিস জানলাম এখানে। আরেকটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড সেট করা। এখন দেখো, তুমি যদি মনে করো রাফিউল, রাফিউল তার পাসওয়ার্ড সেট করে রাখছে যে তার নাম দিয়ে, ঠিক আছে? ধরো যে রাফিউল, রাফিউল তোমার পুরো নাম রাফিউল ইসলাম না? রাফিউল তাহসিন ইসলাম। আচ্ছা, যাই হোক, তো ধরে নাও এরকম স্যার করে। আপনি রাফিউল তাসনিম ইসলাম, আর আচ্ছা, আমার পাসওয়ার্ড গুলা আসলে স্যার না, পুরোপুরি না, মানে তার মধ্যে রাফিউল অংশটুকু আছে, কিন্তু তারপর তার সঙ্গে একটা কয়েকটা ডিজিট তারপর সিম্বল এসব মিলান, তাই অত দেখো, সোজা না। না না, দেখো টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে, বুঝতে ইয়েস পেরেছো? স্যার। কিন্তু তোমার ইয়েস। বিভিন্ন ধরনের হ্যাকিং টেকনিক আছে যেগুলোকে তোমার বলে যে ব্রুস ফোর্স অ্যাটাক, তারপরে আরো বিভিন্ন ধরনের হ্যাকিং ট্রিক্স আছে যেগুলো লিনাক্স অপারেটিং সিস্টেম থেকে তোমাদের ইয়েস করা স্যার যায়। আছে, তো কিন্তু দেখা স্যার যাচ্ছে আমার উপর কি অ্যাটাক করবে স্যার? এই যে এই জিনিসটা, এটা কিন্তু একটা ভুল ধারণা। তোমার উপরে কে অ্যাটাক করবে, তোমার উপরে অ্যাটাক করার কেউ নেই, ঠিক আছে, বাট কেউ চাইলেই তোমার ইনফরমেশন গুলো হাতিয়ে নিতে চাচ্ছে, বুঝতে পারছো? এই ইনফরমেশন দিয়ে অনেক কিছু করা পসিবল, ঠিক আছে? এখন তোমাকে যদি ধরো যে তোমার ইনফরমেশন, একজন মানুষ অনেক ইনফরমেশন তোমার জানে, একজন মানুষ হঠাৎ করে একদিন তোমাকে ফোন করে বললো যে হ্যাঁ আপনি আজকে এখানে গিয়েছিলেন, আপনার এইটা নাম্বার, আপনার ইমেইল এইটা, আপনার এটার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইটা, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এইটা, এরকম করে যদি তোমাকে বলে, ডেফিনেটলি এটা একটা ভয়ের বিষয়, ঠিক আছে? মনে করো তো কেউ এটা তোমার আইডিটা হ্যাক করে নিয়ে তোমার সেই আইডি দিয়ে একটা অপকর্ম বা কোনো খারাপ একটা কাজ করতেছে, তখন কিন্তু সরকারকে জবাবদিহি করতে হবে তোমার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তোমাকে এসে ধরবে, কারণ তোমার আইডি থেকে কাজটা করা হচ্ছে, বুঝতে পেরেছো? সো ইয়েস। এটা ভাবা কখনোই লজিক্যাল না যে হ্যাঁ আমাকে আমার আইডি কে হ্যাক না করবে, কিন্তু ঠিক আছে? এই জন্য সতর্ক থাকতে হবে। দেখো, আমি উদাহরণ দিতে যেই দেখলা যে তোমার নাম চলে আসে, তুমি এটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেখেছো, তো স্যার, ডেফিনেটলি পাসওয়ার্ড আজকেই চেঞ্জ করবে, ঠিক আছে? স্যার আমি ঠিক এই নাম দেন না স্যার, স্যার হ্যাঁ আমার হ্যাঁ, নামের একটা অংশ দিয়ে তার সাথে আরো অনেক কিছু যোগ করে স্যার, ওটা মানে এই যে মনে করে যে রাফিউল, প্রিডিক্টেবল স্যার। রাফিউল 1 2 8 না স্যার 3 এমন কিছু না, 7, স্যার এমন যাই করবেন হোক। না। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই। মানে এরকম কেউ যদি এরকম ধরনের পাসওয়ার্ড দিয়ে থাকো, তাহলে আমি বলবো যে আজকেই চেঞ্জ করে ফেলো। কারণ কি, এরকম ধরনের একটা পাসওয়ার্ড অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই হ্যাক করে নেওয়া পসিবল, বুঝতে পেরেছো? সো এই ধরনের পাসওয়ার্ড ইউজ করবে না তোমরা, বা শুধুমাত্র ডিজিট দিয়ে করলে তো আরো সহজে পসিবল হ্যাক করে নেওয়া, শুধুমাত্র ডিজিট না স্যার, না স্যার। ঠিক আছে? না না, সমস্যা নেই, তোমার পাসওয়ার্ড তুমি তারপরে একটু চেষ্টা করবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার সবাই, ঠিক আছে? এখন দেখো স্ট্রং পাসওয়ার্ড আমরা কিভাবে স্যার, তৈরি করতে পারি, স্যার এই ব্যাপারটা। পাসওয়ার্ড ইউজ করার সময় গুগল তো বলেছে এটা স্ট্রং পাসওয়ার্ড, তারও তো রাখা যায়। হ্যাঁ, গুগল যদি বলে থাকে তাহলে হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে তৈরি করতে পারি বলো তো? ধরো, স্যার হচ্ছে যে বিভিন্ন বিভিন্ন রকম সিম্বলস, তারপর হচ্ছে যে ডিজিট, তারপর হচ্ছে যে লেটার একসাথে যোগ করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলেই তো হয়। হ্যাঁ হ্যাঁ, এরকম করে করতে পারো স্যার তোমরা। গণিতের সূত্র দিলে কেমন হয়? গণিতের সূত্র দিলে তো অনেক ভালো হয়, গণিতের সূত্র দিলে তো তোমার লগ ইন করতে করতেই বিরক্ত চলে আসবে। তুমি যদি দাও a² প্লাস 2ab প্লাস b², এইটা আসলে অনেক ভালো হয়, ঠিক আছে? গণিতের হুম, সূত্র স্যার আমার দিলেও দেওয়া পসিবল, বাট
আচ্ছা, তোমরা পাসওয়ার্ড গুলা এভাবে দেওয়ার চেষ্টা করবে, স্পেশাল ক্যারেক্টার রাখবে, নাম্বার রাখবে, অথবা স্যার আমরা হচ্ছে ক্যাপিটাল যে লেটার, স্যার স্মল গণিতের লেটার। সূত্র স্যার স্যার গণিতের সূত্র তো বেশি ট্র্যাকেবল, কারণ স্যার এগুলো তো সার্বজনীন সূত্র, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়েও পসিবল, স্যার এগুলো আমরা দিয়েও হচ্ছে যে উদ্ভিদ বা প্রাণীর বৈজ্ঞানিক নাম দিয়েও করতে পারি, বা হ্যাঁ করতে পারো, ল্যাটিন বাট শব্দ দিয়েও করতে পারি। এভাবে না করে একটু অন্যভাবে, একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে পারো, যে বিভিন্ন ধরনের র্যান্ডমলি, ঠিক আছে, 7 X Y Z মানে P W K, হচ্ছে যে বীজগণিতের এরকম মতো। এরকম করে বিভিন্ন স্পেশাল ক্যারেক্টার, তারপরে পার্সেন্টেজ, হাইফেন, আন্ডারস্কোর। এই দেখো, এই পাসওয়ার্ড কিন্তু কারো পক্ষে হ্যাক করা কখনোই পসিবল না, কিন্তু সমস্যা হচ্ছে এটা মনে রাখা কঠিন, তাই না? তো এখন তাই হচ্ছে লিখে রাখতে হবে। লিখে রাখতে হবে না, পাসওয়ার্ড লিখে রাখা একটা ব্যাড প্র্যাকটিস, ঠিক আছে? আমাদের এরকম এরকম বলতে পারো যে এভাবে করতে পারো যে আমি বাংলায় সিং সং, ঠিক আছে, এরকম টাইপের মজার মজার পাসওয়ার্ড দিতে পারো, ঠিক আছে, singsong.com.bd এরকম, বা দিতে পারো যে এভাবে লিখতে পারো AMI, আমি, তারপরে বি আবার ছোট হাতের, আবার এ বড় হাতের, এরকম করে মিক্স মিক্স করে দিতে পারো, ঠিক আছে? এরকম করে দিলে তোমাদের মনেও থাকবে, ঠিক আছে? বা তোমাদের পছন্দের কোনো একটা উক্তি দিয়ে রাখলে তার সাথে অবশ্যই এই যে স্পেশাল ক্যারেক্টার গুলো অ্যাড করবে, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো দিয়ে তোমরা ট্রাই করবে, যেগুলো মনে থাকবে এবং স্ট্রংও হবে। ট্রাই করবে 4টা জিনিস রাখার, পাসওয়ার্ডের মধ্যে সবসময় ট্রাই করবে 4টা জিনিস, একটু লেন্দি রাখার চেষ্টা করবে, পাসওয়ার্ডটাকে শর্ট না করে। পাসওয়ার্ড লেন্দি হলে সেটা যদি ইজিও হয়, সেটা মানে হ্যাক করা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? যেমন তোমার পাসওয়ার্ডের মধ্যে তুমি স্মল লেটার রাখবে, ক্যাপিটাল লেটার রাখবে, তারপরে ডিজিট রাখবে, তারপরে স্পেশাল ক্যারেক্টার রাখবে, ঠিক ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার রাখবে, এই 4টা জিনিস রাখতে পারো। আর কিছু আছে? এই তো, এগুলো দিয়েই, এই 4টা জিনিস খেয়াল করলে দেখবে। ইমোজিও তো দেওয়া যায়। ইমোজি হ্যাঁ দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ইমোজি না দেওয়াটাই ভালো হয়, ঠিক আছে? কারণ ইউনিকোড, তারপরে তোমার হচ্ছে আস্কি কোড, এগুলো তোমরা বড় হলে পড়বে, এগুলোর একটা ব্যাপার আছে, ইউনিকোড, আস্কি কোড, এই ব্যাপারগুলো তোমরা ডিজিটাল টেকনোলজিতেই পড়বে, এগুলো একটা ব্যাপার আছে। দিতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার পাসওয়ার্ডটা ম্যাক্সিমাম ওয়েবসাইটেই কাজ করবে, বাট এমনও হতে পারে যে কোনো ওয়েবসাইটে কাজ করছে না, ঠিক আছে? ওকে, তো পাসওয়ার্ড গুলো এভাবে দেওয়ার চেষ্টা করবে, একটু কিভাবে স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হয় শিখলাম আমরা। আর ইমোজি এরপরে দিয়ে দেওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্যার, বিভিন্ন কিবোর্ডে ইমোজি তো ডিফারেন্ট থাকে, তখন হ্যাঁ আসলে ফিরে হ্যাঁ সমস্যা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে এক এক কিবোর্ডে এক একটা বাটনের মধ্যে তোমার এক এক ইমোজি দেয়া আছে, এটা কিবোর্ডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এই জন্য এটা না দেয়াই ভালো। সেশন 2, সেশন 2 তে কি বলছে, আমার আমার পরিবারের মুঠোফোন কতটুকু নিরাপদ, ঠিক আছে? কতটুকু নিরাপদ, কিভাবে আমরা এটা যাচাই করব? এখান থেকে পড়ি, দেখো, একটি আধুনিক বা স্মার্ট মুঠোফোন, যেটি স্মার্টফোন নামে পরিচিত, দেখতে নিচের মতো, আমরা তো সবাই জানি, সবাই স্মার্টফোন ব্যবহার করেই আমরা ক্লাসগুলো করছি। এর গঠন, কার্যকারিতা এবং যন্ত্রাংশ ইত্যাদি দ্রুত পরিবর্তন হচ্ছে, কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসছে, যেটা আগের চেয়ে আরো বেশি গতির এবং কার্যকরী। অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে, তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে সে প্রবেশ করে।
ঠিক আছে? তাহলে আমরা কি জানতে পারলাম যে কেউ যদি আমাদের ফোনের ইনফরমেশন হ্যাক করতে চায়, কিভাবে করতে পারে? যে সফটওয়্যারের মাধ্যমে। এই যে সফটওয়্যারের মাধ্যমে এখন বর্তমান যুগে সবচেয়ে বেশি মানুষ এই সফটওয়্যারের মাধ্যমে হ্যাক হয়ে থাকে আর কি, বুঝতে পেরেছো? এই মুঠোফোন গুলো হ্যাক হয়ে থাকে বেশিরভাগই সফটওয়্যারের মাধ্যমে। এখন দেখা যাচ্ছে যে তুমি না জেনে না শুনে একটা সফটওয়্যার ইনস্টল করে বসে থাকলে দেখা যাচ্ছে সেই সফটওয়্যার তোমার মুঠোফোনের সব ইনফরমেশন সফটওয়্যারের যে ওনার তার কাছে পাস করে দিচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আর সফটওয়্যার, একটা সফটওয়্যার যখন ইনস্টল করো, তোমরা যেমন যখন যখন ই স্কুলি সফটওয়্যারটা ইনস্টল করেছো তখন তোমাদের কাছে বেশ কিছু পারমিশন চেয়েছিল না? ইয়েস স্যার। জি স্যার। সবার কাছে পারমিশন চেয়েছিল না? তো এরকম সব সফটওয়্যারই কিছু না কিছু কিন্তু পারমিশন চায়। কিন্তু পারমিশন চাইলেই কি আমাদের সরাসরি পারমিশন দিয়ে দেওয়া উচিত? পারমিশন চাওয়া বলতে কি বোঝায় তোমরা কি জানো? আব্দুল্লাহ শুনছো? রাজ, ক্লাসে আছো তোমরা? জি স্যার। আছে আমি এই যে পারমিশন পারমিশন, পারমিশন চাওয়া মানে বলতে আমার কোনো আমার ডিভাইসে কোনো কিছু অ্যাক্সেস এর পারমিশন চাওয়া না স্যার? হ্যাঁ, তো হ্যাঁ। যেমন মনে করো একটা সফটওয়্যার, মনে করো ই স্কুলি সফটওয়্যারের কথাই ভাবো। সেই সফটওয়্যারটা তোমাদের কাছে কিন্তু তোমাদের স্টোরেজের পারমিশন চায়, অর্থাৎ যেখানে তোমরা তোমাদের ভিডিও, অডিও এবং বিভিন্ন ডকুমেন্ট রাখো সেটার পারমিশন চায়। আবার ই স্কুলি সফটওয়্যার তোমাদের ক্যামেরার পারমিশনও চায়। এখন কথা হচ্ছে একটা সফটওয়্যার তোমাদের কাছে পারমিশন চাইলেই কিন্তু পারমিশন দিয়ে দেওয়া উচিত না। তোমাদের আগে বুঝতে হবে যে সফটওয়্যারটা আমার কাছে এই পারমিশনটা কেন চাচ্ছে। তোমরা ওকে ওকে করে দাও ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি যতদূর দেখেছি যত স্টুডেন্টদেরকে এ পর্যন্ত ম্যাক্সিমাম কি করে, কোন একটা পপ আপ আসলে উইন্ডোতে ওকে অথবা ক্যান্সেল, ওকে অথবা ক্যান্সেল, ম্যাক্সিমাম দেখছি সবাই কি করে ওকে করে দেয়, পরে পরেও দেখে না যে অ্যাকচুয়ালি কি আসছে নোটিফিকেশনটাতে। জাস্ট ওকে দিলে পপ আপটা চলে যায়, যার কারণে ওকে বাটন ক্লিক করে দেয়, চলে যায়। কিন্তু ওকে বাটনটা ক্লিক করে আমি যে পারমিশন দিয়ে দিচ্ছি আমার নিজের অজান্তেই, আমি কিন্তু এটা খেয়াল করছি না। তো এই যে যখনই তোমাদের উইন্ডোতে একটা পপ আপ আসবে, তোমাদের অবশ্যই এই যে এখানে মনে করো যে ওকে লেখা থাকে, এখানে হয়তো বা ক্যান্সেল লেখা থাকে, তোমাদের অবশ্যই এখানে লেখা থাকে বিভিন্ন কিছু। তো অবশ্যই তোমাদের উচিত এগুলো পড়ে দেখা যে এখানে কি বলছে, কিসের পারমিশন চাচ্ছে, এবং তোমাদের চিন্তা করতে হবে যে এই পারমিশনটা কেন চাচ্ছে। যেমন ই স্কুলি সফটওয়্যারটা তোমাদের কাছে তোমাদের স্টোরেজের পারমিশন চাচ্ছে। কেন পারমিশন চাচ্ছে? কারণ সে তোমাদের স্টোরেজটা তাকে ইউজ করতেই হবে। কারণ কি? তোমাদের স্টোরেজেই তো তোমরা তোমাদের পিডিএফ ফাইলটা স্টোর করে রাখো। তো তোমাদের স্টোরেজের পারমিশন যদি তুমি ই স্কুলি সফটওয়্যারকে না দাও, তাহলে কি হবে? সে তো সেই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবে না, সে তার কাছে সেই ফাইলটা নিয়ে এসে টিচারকে পাঠাতে পারবে না। ঠিক আছে? এই জন্য সে স্টোরেজের পারমিশন চাচ্ছে। এখন কথা হচ্ছে স্কুলি সফটওয়্যার তাহলে আমার কাছে ক্যামেরার পারমিশন কেন চাচ্ছে? স্কুলি সফটওয়্যার কি ক্যামেরার পারমিশন আমার কাছে কেন চাচ্ছে? আমি তো ক্যামেরা দিয়ে স্কুলি সফটওয়্যারে কিছু করি না। স্যার স্যার যদি আমি একটা ছবি দিতে চাই তাহলে আমি ওই অ্যাপের মধ্যে দিয়ে তো ছবি তুলতে পারি, সেই জন্য ওই পারমিশন না, চাচ্ছি। স্কুলি সফটওয়্যারে অ্যাপের মাধ্যমে ছবি তোলার কোনো অপশন নেই। তোমাকে ছবি না স্যার। তুলে অ্যাটাচ ফাইল অপশনে যেতে হবে। অ্যাটাচ ফাইল আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। বুঝতে পেরেছো? এই ওকে জন্য স্যার। আমরা স্কুলি সফটওয়্যার যদি আমাদের কাছে এই পারমিশনটা চায়, বা অন্য কোনো সফটওয়্যার যেটার ক্যামেরা দিয়ে কোনো কাজ নেই কিন্তু সে আমার কাছে ক্যামেরার পারমিশন চাচ্ছে, তাহলে এখানে একটা পটেনশিয়াল রিস্ক আছে যে সে ক্যামেরা, কোন একটা সফটওয়্যারকে আমি যখন ক্যামেরার পারমিশন দিয়ে দিলাম, তার মানে সেই সফটওয়্যারটা বা যে কোনো সময় চাইলেই সে নিজের ইচ্ছা মতো ক্যামেরাটা অন করতে পারবে, অফ করতে পারবে আমার অজান্তেই। এমনকি আমার যদি স্ক্রিন অফ থাকে ফোনের, সেক্ষেত্রেও সে ক্যামেরা অন করতে পারবে, অফ করতে পারবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের প্রাইভেসিটা একটু রিস্কের মধ্যে পড়ে যায়। ঠিক আছে? যে আমি কখন কি করছি না করছি, এখন একটা সফটওয়্যারকে পারমিশন দিয়ে রাখলাম, সে যখন ইচ্ছা ক্যামেরা অন করে আমি কি করছি সে দেখতে পাচ্ছে আমার ক্যামেরা, ফোনের ক্যামেরা দিয়ে। বুঝতে পারছো না? তো এই জন্য আমরা যখন কোন একটা সফটওয়্যারের পারমিশন দিব, তো সেই আমাদের চিন্তা করতে হবে যে আমি কেন চাচ্ছি সেই সফটওয়্যারটা। তবে একটা বিষয় যে যে সফটওয়্যার গুলো একটু রেপুটেড তারা কখনো
এই জিনিসগুলো করে না। যেমন তোমার ফেসবুক বলো, ফেসবুক, তারপরে গুগল বা গুগলের যে সফটওয়্যার গুলো, এরা সাধারণত এই ধরনের কাজ ডেফিনেটলি করবে না, কারণ এদের রেপুটেশন নষ্ট হবে। ঠিক আছে? তো আমরা যখন দেখব যে এমন কোন একটা সফটওয়্যার আমরা ইনস্টল করলাম, যে সফটওয়্যারটা খুব বেশি মানুষের কাছে পরিচিত না, বা সফটওয়্যারটা মানুষের কাছে অপরিচিত বা নতুন একটা সফটওয়্যার, সেক্ষেত্রে পারমিশন দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ঠিক আছে? কেননা এই সফটওয়্যার পারমিশন দেওয়ার মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে আমি তাকে আমার ফোনের পারমিশন দিয়ে দিচ্ছি অনেক সময়। আর কখনোই কোনো সফটওয়্যারকে অ্যাডমিনিস্ট্রেশন পারমিশন দিবে না, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পারমিশন দিবে না। কোনো সফটওয়্যার যদি যে কোনো সফটওয়্যার হোক, যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে পারমিশন চায়, কখনোই সেটা দিবে না। যদি একটা সফটওয়্যারকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি পারমিশন দাও ফোনের, তাহলে সেই সফটওয়্যারটা চাইলে তোমার ফোনকে পুরো সব ডেটা ডিলিট করে দিতে পারবে, চাইলেই সে ক্যামেরা অন করতে পারবে, চাইলেই সে তোমার ফোন থেকে অটোমেটিক্যালি একটা গান প্লে করতে পারবে, যে কাউকে যে কোনো এসএমএস পাঠাতে পারবে, তোমার ফোনে যে পাসওয়ার্ড গুলো সেভ করা আছে সে পাসওয়ার্ড গুলো সে রিড করতে পারবে, জানতে পারবে। ঠিক আছে? তো এভরিথিং, তোমার ফোনের সবকিছু সে অ্যাক্সেস করতে পারবে যদি তুমি অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিয়ে দাও কোনো একটা সফটওয়্যারকে। ঠিক আছে? তো হ্যাঁ, কখনোই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কোনো সফটওয়্যারকে পারমিশন দেয়া যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? ইয়েস স্যার, কিন্তু স্যার কোনো আরেকবার অ্যাপ কি বললে আছে ভালো যেটা? হয়। হ্যাঁ, অনেক অ্যাপ আছে যেগুলো দরকার হয় আর কি। অনেক সময় যারা ডেভেলপার হিসেবে কাজ করে, বিভিন্ন অ্যাডভান্স লেভেলের কাজ করে, তারা তাদের কাছে চাইলে তারা দেয়, এবং তারা অনেক এক্সপার্ট হয়। যারা ডেভেলপার হিসেবে কাজ করে তারা এক্সপার্ট হয় এই ব্যাপারগুলোতে, যে হ্যাঁ আমি কোন সফটওয়্যারকে পারমিশন দিচ্ছি, আসলে সেই সফটওয়্যারকে পারমিশন দেওয়া ঠিক হবে কিনা, বা তারা যে কোম্পানির সফটওয়্যার, সেই কোম্পানিটা কতটা অথেন্টিক বা কত রেপুটেড একটা কোম্পানি, তাদের প্রিভিয়াস কোনো ব্যাড রেপুটেশন আছে কিনা, এই জিনিসগুলো অনেক কিছু রিসার্চ করে তারা এরকম পারমিশন দেওয়া যেতে পারে। কিন্তু তোমাদের ক্ষেত্রে তোমরা সাধারণত আহ, যারা ক্লাস করছো, তোমাদের এরকম সফটওয়্যার ইউজ করার প্রয়োজন পড়বে না ডে টু ডে লাইফে ইউজেজ এর জন্য। ঠিক আছে? সো অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিবে না কখনো কোনো সফটওয়্যার। ঠিক আছে? এমন অনেক সফটওয়্যার আছে, আমি নিজেও জানি, আমি যদি তোমার ফোনে ইনস্টল করে দেই, আমি জানতে পারবো তুমি এখন কোথায় আছো, তুমি কার সাথে কথা বলতেছো, তুমি কি কথা বলতেছো, তুমি কাকে এসএমএস পাঠাচ্ছ, কি এসএমএস পাঠাচ্ছ, তারপরে তোমার ফোনে কতগুলো কন্ট্যাক্ট ইনফরমেশন সেভ করা আছে, তোমার ফোনে কতগুলো অ্যাপ ইনস্টল করা আছে। আমি চাইলেই আমার কম্পিউটার থেকে তোমার ফোনের আমি ক্যামেরা অন করে দিতে পারবো, চাইলেই তোমার ফোন থেকে আমি একটা গান প্লে করতে পারবো, চাইলেই আমি তোমার ফোন থেকে কোনো ইনফরমেশন ডিলিট করে দিতে পারবো। জাস্ট একটা সফটওয়্যার, ওয়ান সিঙ্গেল সফটওয়্যার, একটা দিয়েই এত কিছু করা পসিবল। আমি চাইলেই তোমার ফোনকে লক করে দিতে পারবো, তুমি আর আমার পারমিশন ছাড়া তোমার ফোন ওপেন করতে পারবে না। আমি চাইলেই তোমার সব পাসওয়ার্ড দেখে নিতে পারবো, তোমার যতগুলো পাসওয়ার্ড সেভ করা আছে, এমনকি পাসওয়ার্ড যদি তোমার ফোনে সেভ করা না থাকে সেক্ষেত্রেও দেখা পসিবল। তো এই জন্য খুবই সতর্ক থাকা দরকার একটা সফটওয়্যারকে পারমিশন দেওয়ার জন্য। ঠিক আছে? বুঝতে পেরেছো তো সবাই নাকি? জি স্যার। অনেক কিছু করা পসিবল। ঠিক আছে? এমনকি তুমি যদি চাও যে হ্যাঁ এরকম সমস্যা হচ্ছে, তুমি ফোনটা অফ করে ফেলতে চাচ্ছ, তুমি অফও করতে পারবা না আমার পারমিশন ছাড়া তোমার ফোনটাকে, যদি না ব্যাটারি খুলে ফেলো ফোন থেকে। বুঝতে পেরেছো? সো খুবই সাবধান। আবার এমনও হতে পারে, এমন কাজও করা যায়, যে আমি এমন একটা পাসওয়ার্ড দিয়ে রাখলাম যে যেটার জন্য তুমি ফোনটা অফ করে আবার অন করার জন্য সে পাসওয়ার্ডটা লাগবে, তুমি আর ফোন অনই করতে পারতেছো না। বা তুমি কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে গেলে সেখানে তারা সেটা অ্যাক্সেস করতে পারতেছে না। ঠিক আছে? এরকম অনেক টেকনোলজি এখন অনেক অ্যাডভান্স। বুঝতে পেরেছো? সো এই যুগে টেকনোলজি ইউজ করতে গেলে অনেক বেশি সতর্ক থাকতে হবে। ঠিক আছে? এই যে দেখো এখানে কি বলছে, কিছুদিনের মধ্যেই এক এক ব্র্যান্ডের এক এক মডেল ও ভার্সনের মুঠোফোন বাজারে চলে আসছে, যেটা আগের চেয়ে অনেক বেশি গতির ও কার্যকারী হয়।
অসৎ উদ্দেশ্যে আমাদের মুঠোফোন যখন কেউ দখল করে তখন বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে, এমনকি সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ যন্ত্রাংশগুলোরও নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়, যেটা আমরা বললাম যে আমাদের মাইক্রোফোন, স্পিকার, তারপরে ক্যামেরা, এগুলো ঠিক আছে। আমাদের অ্যাকাউন্ট ব্যবহার করে তারা বিভিন্ন জনকে বিভ্রান্তিমূলক বার্তা পাঠাতে থাকে, ঠিক আছে। কখনো আমাদের নাম নিয়ে বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু দাবি করে বা আর্থিক সহায়তা চায়। মনে করো তোমার অ্যাকাউন্টে কেউ একজন হ্যাক করে নিয়েছে, হ্যাক করে তোমার পরিচিত কোনো একজনের কাছ থেকে বললো যে ভাই আমার এত টাকা দরকার, আপনি আমাকে টাকা পাঠান তো এই নাম্বারে। যাকে বলা হচ্ছে সে কিন্তু মনে করতেছে তুমি বলতেছো, সে কিন্তু সে নাম্বারে টাকা পাঠিয়ে দিল, কিন্তু পরে সে বুঝতে পারতেছে না অ্যাকচুয়ালি তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, সে প্রতারণার শিকার। বুঝতে পেরেছো? এই জন্য এরকম কখনো ভাবা যাবে না কিন্তু যে হ্যাঁ আমাকে আমার অ্যাকাউন্ট কে হ্যাক করবে বা আমার আমার পিছনে আবার কে লাগবে, ঠিক আছে। সবসময় যেহেতু আমরা এই টেকনোলজির সাথেই এখন এখন যুগটাই টেকনোলজি, সো যেমন টেকনোলজি অনেক অ্যাডভান্স হচ্ছে, আমাদের লাইফকে ইজি করে দিচ্ছে, তেমনি কিন্তু এগুলো আমাদের লাইফের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়েও দাঁড়ায়, ঠিক আছে। তো একটু সতর্ক থাকতে হবে। তারপরে এই যে আমরা কিন্তু অনেক সময় দেখি মানুষের ফোন আলাপ ফাঁস হয়ে যায়। হ্যাঁ, এক একজন এক এক রকম মানে কি কি তারা কথা বলতেছে, সেই ব্যক্তিগত ফোন আলাপ গুলো ফাঁস হয়ে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই যে এই মুঠোফোনের মাধ্যমেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলি, পরের পৃষ্ঠায় আমাদের মুঠোফোনের 4টি বহুল ব্যবহৃত সফটওয়্যার বা অ্যাপের ছবি দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ছবি প্রত্যেকটি ছবির নিচে খালি জায়গায় আমরা এখন লেখার জন্য বলা হচ্ছে। আচ্ছা, এই যে এটা কি, আমরা ক্যামেরা, তারপরে এটা হচ্ছে আমাদের লক, কিভাবে আমরা স্ক্রিন লক দিয়ে রাখি সেটা। এটা কি, এটা হচ্ছে যে ওয়াইফাই এর, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এর, ঠিক আছে। কি বলছে, আর এই যে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দিলে সেই অ্যাপটা চাইলে তোমার লক সে জানতে পারে, তোমার লক জেনে সে নিজে নিজেই ফোনটাকে আনলক করে ফেলতে পারে, ঠিক আছে। সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দেয়া যাবে না কোনো সফটওয়্যারকে। তারপরে দেখো, মুঠোফোনের নিরাপদ ব্যবহারের প্রথম ধাপে ব্যবহারকারীকে নিশ্চিত করতে হয় অনুমোদিত মানুষ ছাড়া আর কেউ যেন ফোনটি ব্যবহার করতে না পারে, ঠিক আছে। এই জন্য কি করা হয়, পাসওয়ার্ড, পাসকোড, পিনকোড, পিন নম্বর, পাস কি, এসবের কোনো একটা সেট করে দিতে হয় ফোনে। তোমরা জানো এটা, অবশ্যই সবার ফোনেই আশা করি এটা দেয়া আছে। আচ্ছা, এই যেখানে পাসকোড কিভাবে আসে সেটার কথা বলছে। আচ্ছা, ক্রেডিট কার্ডের পিন নম্বর, পিনকোড সম্পর্কে তো জানো তাই না? ক্রেডিট কার্ডের ইনফরমেশন বা ডেবিট কার্ডের ইনফরমেশন কিন্তু তো কারোর সাথে কখনো শেয়ার করা যাবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কি জানো তোমরা সবাই? জি স্যার। আহ, তোমরা কি ফেড আপ হয়ে যাচ্ছ, বিরক্ত লাগছে ক্লাস করতে? না স্যার। স্যার আমরা জানি ডেবিট কার্ড। আচ্ছা, রাফিউল তুমি অসুস্থ ছিলে, কি অবস্থা এখন তোমার, এখন সুস্থ? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আচ্ছা, আব্দুল্লাহ শুনতে আমার পাচ্ছো? জি আচ্ছা, তুমি সবকিছু বুঝতে পারছো তো আব্দুল্লাহ নাকি? জি আচ্ছা, কোনো কিছু না বুঝতে পারলে জানাবে কিন্তু অবশ্যই। আর ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য কে বলবে? স্যার, ডেবিট কার্ড সাধারণত ধার নিয়ে করার কথা, আর ক্রেডিট কার্ড না না, ক্রেডিট কার্ড হচ্ছে ধার নিয়ে। স্যার আচ্ছা, আপনি যদি একটু ব্যাখ্যা দিতেন। আচ্ছা, ক্রেডিট কার্ড যেটা, সেটা হচ্ছে, ক্রেডিট কার্ড হচ্ছে তোমাদের তোমার কাছে একটা কার্ড আছে, বাট তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা নেই আপাতত, তুমি ব্যাংকের কাছে ধার নিচ্ছ, পরে শোধ করে দিবে। মানে তুমি কার্ডের মাধ্যমে খরচ করতেছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, তোমার কার্ডের মাধ্যমে তুমি খরচ করতেছো,
ঠিক আছে? সেটা পরে তুমি পে করবে ব্যাংককে। মনে করো এরকম একটা নিয়ম থাকে যে ১ মাস ১ মাসে তুমি যা খরচ করবে ১ মাস পরে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমাকে তুমি ১ মাসে যা খরচ করেছো সেটা পে করতে হবে। এটা হচ্ছে ক্রেডিট কার্ডের হিসাব। ঠিক আছে? মনে করো তুমি কোনো এক মাসের ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত তুমি ধরো যে ১০,০০০ টাকা খরচ করেছো। ঠিক আছে? ১০,০০০ টাকা খরচ করেছো, তাহলে তার পরের মাসে ১ থেকে ১৫ তারিখের মধ্যে তোমাকে ব্যাংকে সেই ১০,০০০ টাকা দিয়ে দিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ক্রেডিট কার্ডের সিস্টেম। আরেকটা হচ্ছে ডেবিট কার্ড। ডেবিট কার্ডের সিস্টেম হচ্ছে তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, সেই টাকাটা তুমি খরচ করবে কার্ডের মাধ্যমে। ঠিক আছে? ডেবিট কার্ডের সিস্টেমটা হচ্ছে তোমার ব্যাংকে টাকা আছে, মনে করো তোমার ব্যাংকে ১৫,০০০ টাকা আছে, ১৫,০০০ টাকা আছে, সেই ১৫,০০০ টাকাই তুমি কার্ডের মাধ্যমে খরচ করতে পারবে ইচ্ছে মতো। এখানে কোনো ইয়ে নেই, মানে বাধা ধরা কোনো নিয়ম নেই। যা টাকা আছে তুমি ১ মাসেও শেষ করতে পারো, ১ বছরেও শেষ করতে পারো, ১০ বছরেও শেষ করতে পারো। ঠিক আছে? একটা অ্যাকাউন্টে তোমার এই টাকাটা থাকতে হবে, অর্থাৎ এরকম। ঠিক আছে? এটা হচ্ছে ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। ক্রেডিট কোনটা? ক্রেডিটটা হচ্ছে আমার কাছে আগে আমি খরচ করব, তারপরে সেটা পে করব। আর ডেবিট কার্ড কি? ডেবিট কার্ড আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমার টাকা থেকে আমি খরচ করবো। ঠিক আছে? তবে ক্রেডিট কার্ড সাধারণত সবাই এক্সেস করতে পারে না। ক্রেডিট কার্ড তারা এক্সেস করতে পারে যাদের একটা বিরাট অ্যামাউন্ট টাকা ব্যাংকের কাছে থাকে, তাদেরকেই ব্যাংক সাধারণত ক্রেডিট কার্ডের জন্য অ্যালাউ করে। ঠিক আছে? আর ডেবিট কার্ড যে কেউ নিতে পারে, একজন স্টুডেন্ট চাইলেও নিতে পারে। যেমন স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে না, অনেকে হয়তো বা তোমাদের স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, তোমরা চাইলেই সেই স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে একটা ডেবিট কার্ড করে নিতে পারো। ঠিক আছে? ওকে, এগুলোতে আচ্ছা, পিনকোড, এই যে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের যখন তোমরা ট্রানজেকশন করো তখন কিন্তু ট্রানজেকশনের জন্য একটা পিন কোড চাই। ঠিক আছে? সেই পিন কোড গুলো কখনো এরকম দেয়া ঠিক না, এই যে যেমন সবগুলোই 0, সবগুলো 1, সবগুলো 2। হ্যাঁ, আর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে পিন কোড গুলো হচ্ছে তোমাদের অনেক সময় পিনকোড লাগে, অনেক সময় পিনকোড লাগে না। যখন তুমি এটিএম বুথ থেকে কার্ডের মাধ্যমে মানে টাকা তুলবে তখন কিন্তু পিনকোড লাগে। কিন্তু যখন তুমি দোকানে কোনো কিছু পারচেস করতে যাও, কার্ডের মাধ্যমে পে করতে যাও, তখন কিন্তু পিনকোড লাগে না। জাস্ট তুমি কার্ডটা যদি স্ক্র্যাচ করো তাহলেই কিন্তু সেখান থেকে তোমার টাকাটা কেটে নেওয়া হয়। ঠিক আছে? এজন্য একটা বিষয় খেয়াল রাখবে যে ক্রেডিট কার্ডের, ঠিক আছে, ক্রেডিট কার্ডের সামনে কিছু, ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড একটা ডিজিট থাকে, তারপরে এক্সপায়ার ডেট থাকে, আর একটা সিভিসি কোড থাকে। 3 ডিজিটের একটা সিভিসি কোড থাকে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা ক্রেডিট কার্ড দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? আমি ক্রেডিট কার্ড দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে ক্রেডিট কার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছ হলুদ, এই হলুদটা হচ্ছে একটা চিপ। যেই চিপটা একটা অ্যাকচুয়ালি এই তোমার এই চিপটা হচ্ছে একটা আইডেন্টিফিকেশন। ঠিক আছে? আর এইটা হচ্ছে ক্রেডিট কার্ডের নাম্বার। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ? প্রত্যেকটা কার্ডের মধ্যে এরকম একটা চিপ থাকে। ঠিক আছে? হ্যাঁ, বলো। নো স্যার, আমার মাইক্রোফোনটা মাঝে মাঝে সমস্যা করে। ও আচ্ছা আচ্ছা, এই যে, তো এটা হচ্ছে একটা ভিসা কার্ড। ডেবিট কার্ডের বিভিন্ন নাম আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের আবার বিভিন্ন নাম আছে, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এরকম নাম আছে এক একটা। ডেবিট কার্ড, ভিসা, এই ভিসা নামটা মাস্টার কার্ডও হতে, তোমার ডেবিট কার্ডও হতে পারে, ক্রেডিট কার্ডও হতে পারে। ঠিক আছে? এই যে দেখো, এখানে একটা ডিজিট আছে, দেখো কত ডিজিটের কোড, 16 ডিজিটের একটা কোড। প্রত্যেকটা কার্ডেরই 16 ডিজিটের একটা কোড থাকবে। ঠিক আছে? কার্ড নাম্বার, এটাকে বলে কার্ড নাম্বার। আর এটা হচ্ছে কার্ড হোল্ডার, জো অ্যালিসন। জো অ্যালিসন নামে একজন, যার যে কার্ড হোল্ডার তার নাম। আচ্ছা, ভ্যালিডিটি, অর্থাৎ এটা কত কত তারিখ পর্যন্ত এই কার্ডটা ভ্যালিড সেটা দেখাচ্ছে। আর হচ্ছে এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছ 824, ঠিক আছে, এটা হচ্ছে সিভিসি নাম্বার বা সিকিউরিটি নাম্বার। ঠিক আছে? তো এই যে এই 3টা ইনফরমেশন তুমি কখনো কারোর সাথে শেয়ার করবে না। বিশেষ করে এই সিকিউরিটি কোডটা তো কখনোই না 3 ডিজিটের। ঠিক আছে?
বা কার্ডের এইটা যেন কেউ দেখতে না পারে। বুঝতে পেরেছো? কারণ এই ইনফরমেশন গুলো কি হয়, এই ইনফরমেশন গুলো দিয়ে যদি কেউ, তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে, কেউ যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাও জানে, জাস্ট এই 3টা ইনফরমেশন জানে, তাহলে কিন্তু তোমার ব্যাংক থেকে এই 3টা ইনফরমেশন সে অনলাইনে ইনপুট করবে, ইনপুট করে জাস্ট সে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবে বা খরচ করতে পারবে, আনলিমিটেড টাকা যা আছে সব খরচ করে ফেলতে পারবে। ঠিক আছে? এই জন্য এই ইনফরমেশন গুলো আমরা কাউকে দিব না। ঠিক আছে? আবার এই যে কার্ড হোল্ডার নেম, ঠিক আছে, কার্ড হোল্ডারের নেম, এগুলো আমরা কাউকে দিব না। বুঝতে পেরেছো সবাই? জি ভিসা স্যার। কার্ড, তোমার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড দেখতে সেম, একই রকম, মানে কোনো পার্থক্যই নেই। ঠিক আছে? কিন্তু তুমি জানো শুধু সেটা ডেবিট কার্ড নাকি সেটা ক্রেডিট কার্ড। ঠিক আছে? যে ইউজার সে শুধু জানে যে এটা একটা ক্রেডিট কার্ড। অবশ্য তোমাদের এই যে সামনের ডিজিট গুলো দেখলে বোঝা যায়, ডিজিট গুলো দেখেই বোঝা যায় যে কোনটা ক্রেডিট কার্ড, কোনটা ডেবিট কার্ড, কোনটা ভিসা কার্ড। এগুলো ডিজিট গুলো, এই ডিজিট গুলার কিন্তু স্পেসিফিক রিজন আছে, এগুলো কিন্তু এমনি র্যান্ডমলি দিয়ে দেয় নাই। ঠিক আছে? এগুলোর মিনিং আছে কিন্তু এই ডিজিট গুলো। ঠিক আছে? এগুলো এক একটা ডিজিট এক একটা মিন করে। ওকে, আমরা তাহলে বইয়ে ফিরে আসি। কয়টা বাজে আজকে? আচ্ছা, 29 বাজে। আচ্ছা, আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। ঠিক আছে? নেক্সট দিন আমরা সেশন 3 শুরু করব। ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। হোমওয়ার্ক। হোমওয়ার্ক, আসলে হোমওয়ার্ক দেওয়ার মতো এখানে তেমন কিছুই নেই। আচ্ছা, তোমাদের হোমওয়ার্কের তাহলে, প্রয়োজন নেই। হ্যাঁ, এই জিনিসগুলো জানা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এগুলো যে তোমাদেরকে জানাচ্ছি, এগুলো কিন্তু তোমাদের আমরা কিন্তু ইয়েতে দিব, আমি এক্সামে কিন্তু তোমাদের দিব। রিটেন এক্সাম হবে কিন্তু এবার, তোমাদের এমসিকিউ এক্সাম হবে না, সব রিটেন হবে। ঠিক আছে? এগুলো তোমাদের লিখতে হবে। এই যে দেখো, এই তোমাদের যেহেতু হোমওয়ার্ক চাচ্ছ, তোমাদের ফিশিং থেকে নিরাপদ থাকার 10টা উপায় লিখবে তোমরা। ঠিক আছে? খুঁজে খুঁজে বের করবে 10টা উপায়। 10টা না, আরো বাড়িয়ে দিচ্ছি, আহ মানে 15টা। 10-এর উপরে? হ্যাঁ, 15টা। ঠিক আছে? 15টা তোমরা ইয়ে করে আমাকে সাবমিট করবে, গ্রুপে সাবমিট করতে পারো, সমস্যা নেই। গ্রুপে যেহেতু আমি আছি, পেয়ে যাব সবাই, কেউ যেন মিস না যায়। 15টা তোমরা চাইলে ইন্টারনেটের, হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপেও সাবমিট করতে পারো, ই স্কুলেতেও সাবমিট করতে পারো। ঠিক আছে? ই স্কুলে সাবমিট করলে বেস্ট হয়, হোয়াটসঅ্যাপেও করতে পারো, সমস্যা নেই। আর স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। আরেকটা দাঁড়াও, আমি শেষ করে নেই। যে আচ্ছা। তোমরা চাইলে কিন্তু কিভাবে আমরা সেফ থাকতে পারি, ইন্টারনেট থেকে হেল্প নিতে পারো। ঠিক আছে? ইন্টারনেট থেকে হেল্প নিবে যে কিভাবে আমরা ফিশিং থেকে নিরাপদ থাকতে পারি, এটা লিখে সার্চ করলে অনেক অপশন পেয়ে যাবে। ঠিক আছে? সেগুলো থেকে হেল্প নিতে পারো। আর 15টা, সবাই 15টা লিখবে। ঠিক আছে? আর গ্রুপে দিও না সবাই, শোনো, বুঝছো? তাহলে একজনেরটা আরেকজন দেখে কপি করবা না, যদিও তোমরা কপি করবা না আমি জানি, কিন্তু তারপরেও গ্রুপে দিও না, তোমরা স্কুলেতে পাঠিয়ে দিও। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আপনি বলো কি বলতে চাচ্ছো? স্যার হচ্ছে যে এটা মানে বিজ্ঞান বিষয়ক কোশ্চেন। আমরা যদি হচ্ছে যে সত্যি হচ্ছে ফোর্থ ডাইমেনশন প্রাণী বা বস্তুর সম্মুখীন হই, তাহলে আমরা বাস্তবে তাদের মানে হচ্ছে যে তাদের আমরা কি দেখবো, মানে কিভাবে মানে কিরকম দেখবো? এটা তো কেউ জানে না, এটা তো আমিও বলতে পারবো না, কারণ এটা বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরাও জানে। আসলে ফোর্থ ডাইমেনশনকে অনেক সময় তোমাদের টাইম বলা হয়, টাইমকে হুম। তোমাদের ফোর্থ ডাইমেনশন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এভাবেই তৈরি করছে যে আমাদের চোখ এত, মানে 3টা ডাইমেনশনের মধ্যেই সীমাবদ্ধ। আমাদের চোখ এই 3টা ডাইমেনশন কি এক্সেস করতে পারে, দেখতে পারে। এই যে আমরা বলি যে আহ জিন তো আছে পৃথিবীতে, তাই না? তারপরে ফেরেশতারা আছে, এদেরকে আমরা দেখতে পাই না, ডেফিনেটলি এরা আলাদা ডাইমেনশনে, এরা আলাদা ডাইমেনশনে আছে। এরা কিন্তু আমাদের আশেপাশেই থাকে, কারণ আমরা দেখতে পাই না, কারণ তারা আলাদা ডাইমেনশনে হতে পারে, কারণ আল্লাহ তাআলাই ভালো জানে। তো আমরা তো সবাই আখিরাতে বিশ্বাস করি নাকি? ইনশাআল্লাহ এই জি ডাইমেনশনের স্যার। ব্যাপারে তখন আই জি থিংক স্যার। আমরা, তখন তো আমরা সবকিছু দেখতে পারবো নিজের মৃত্যুর পরের জীবনে, তাই না? অবশ্যই তখন আল্লাহ তাআলা আমাদেরকে দেখার, অন্যান্য ডাইমেনশন গুলো দেখার আহ সুযোগ দিবেন, আশা করছি। আর স্যার হচ্ছে যে আপনি কি এলিয়েন বিশ্বাসী? আপনার কি মনে হয় যে পৃথিবী ছাড়া আর অন্য কোনো জগতে হচ্ছে যে আরো কোনো প্রাণের অস্তিত্ব আছে? আমাদের কোরআন হাদিস তো তাই বলে না, তা বলে না। কিন্তু আমি, স্যার হচ্ছে যে আম, ওই যে ভারতে হচ্ছে যে বিখ্যাত, ভুলে গেলাম নামটা,
যিনি হচ্ছে যে বাইবেল থেকে হচ্ছে যে হচ্ছে যে এখন আসলে জাকির নায়েক। হ্যাঁ, জাকির নায়েক। তো হচ্ছে যে উনি বলছিল যে পৃথিবী ছাড়া আরো অন্যখানেও থাকতে পারে, এটা নাকি থাকতে কুরআনে পারে। উল্লেখিত আছে। জাকির নায়েকের যে ভাষণটার কথা বলতেছো, সেটা সেটার মধ্যে যে বলেছে যে যে সে ভাষটা ছিল যেমন যে আল্লাহ তোমাদের যে যতগুলো পৃথিবী সৃষ্টি করেছে, এখন অবশ্যই এটা এটাকে তেমন কিছু ইন্ডিকেট করতে পারে, কিন্তু এরা আবার অন্য কিছু ইন্ডিকেট করতে পারে, যেমন সামথিং লাইক আরো এক্সটেন্ডেড কিছু, লাইক প্যারালাল ইউনিভার্স বা এইসব কিছু। বাট যাই হোক, হ্যাঁ, তুমি আসলেই এটা থিওরি হিসেবে ধরা যায়। আসলে দেখো মানুষ কতদূর পৌঁছাইতে পারছে। মানুষ তো প্রথম আসমান, আসমান তো 7টা আমরা জানি তাই না, মানুষ তো প্রথম আসমানকেই অতিক্রম করতে পারে নাই, বা প্রথম আসমানের অর্ধেকটা অর্ধেকটা পর্যন্ত যেতে পারে নাই। দেখো, একটা আকাশ থেকে, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কেমন জানো? মনে করো যে একটা আকাশকে যদি উপরে রাখো তোমরা, আরেকটা নিচের আকাশটা জাস্ট একটা ছোট্ট ফুটবলের মতো, তার উপরের আকাশটার কাছে, এই যে এটার কাছে, তার নিচেরটা আবার এরকম ছোট্ট একটা ফুটবলের মতো। তো দেখো আমরা কিন্তু একটা আকাশকেই আমরা কিন্তু অতিক্রম করতে পারি নাই, কারণ আল্লাহ তাআলা আরো কত কিছু সৃষ্টি করে রাখছেন এই মহাবিশ্ব জগতে, যেটা ধারণার বাইরে মানুষের। ঠিক আছে, মানুষ কল্পনাও করতে পারে না। ঠিক আছে, দেখো কত হাজার হাজার আলোক বর্ষ দূরে কত ধরনের নক্ষত্র আছে, আমরা সেগুলোর আলো পৃথিবীতে আসতেই দেখা যাচ্ছে যে 100-150 বছর, 200-300-500 1000 বছর লাগতেছে। বুঝতে পারতেছো? সেখান থেকে আলো পৃথিবীতে আসতে এত সময় লাগতেছে, হাজার হাজার কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রগুলো থেকে। বুঝতে পারতেছো? তো আজকে আমার নামাজের সময় চলে যাচ্ছে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব না। এই যে তোমাদের এই আলোকবর্ষ, এই জিনিসগুলো সম্পর্কে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা যাবে। আজকে এ পর্যন্তই, ঠিক আছে? আলোকবর্ষ সম্পর্কে ধারণা জানি না আছে কিনা তোমাদের, নেক্সট ক্লাসে আমাকে মনে করিয়ে দিও তোমাদের সাথে। আলোক বর্ষ তো স্যার এক, মানে আলু এই এক যে বছরে ফোটনের কত কণা দূরে যায়? 1 বছর কত যায়, তাই না হ্যাঁ, স্যার? আলো 1 সেকেন্ডে কত দূর যায় বলো তো? 3 লক্ষ 3 কিলোমিটার। লক্ষ কিলোমিটার। 1,76,000 কিলোমিটার, সরি 86,000 কিলোমিটার। মাইল হবে না? মাইল, ওটা মাইলের হিসাব। আর 3 সরি লক্ষ মাইল সরি কিলোমিটার। হ্যাঁ, 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে যায়, তাহলে বুঝতে পারতেছো আলো 1 বছরে কত দূরে যাবে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করে দেবো, মনে করিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, ওকে স্যার। সবাই ভালো থাকো। স্যার ভালো আল্লাহ থাকেন হাফেজ। আপনিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।